কমেন্ট পাশে দিয়ে দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসছি তোমাদের সাথে এসএসসি 26 পরিণতি দ্বিতীয় পত্রে। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব এবং আমি হচ্ছে প্রথম অধ্যায় এবং হচ্ছে চতুর্থ অধ্যায়, এই দুইটা অধ্যায় নিয়ে আজকে কথা বলবো এবং এইখানে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে মেনলি হচ্ছে আজকে আমরা ক্লাসটা করব। তো তোমরা সবাই একটু কি করবে, ক্লাসটা দ্রুত দ্রুত শেয়ার করে দাও। যারা এসএসসি 26 তারা তো অবশ্যই ক্লাসটা করবে এবং তোমাদের যত বন্ধু বান্ধবী আছে সবাইকে একটু মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আমি দেখতে যাচ্ছি কারা কারা আমার সাথে আছে, সবাই একটু জানিয়ে দাও আমাকে, সবাই একটু জানিয়ে দাও কমেন্ট কি। আচ্ছা, কমেন্ট সেকশনটা কি এখানে অন আছে? ওকে, পাশে পাশে আনা যায় না? আচ্ছা, ওকে। ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা সুলতানা, আব্দুল মান্নান ওয়ালাইকুম আসসালাম উম্মে। আচ্ছা, সবাইকে মেনশন করে দিয়েছি উম্মে হাবিবা সুলতানা। আজকে কোন অধ্যায়টা পড়ানো হবে? আব্দুল মান্নান আজকে প্রথম যে অধ্যায় দ্বিতীয় পত্রের পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং হচ্ছে চতুর্থ অধ্যায়ের কিছু বেসিক ক্লিয়ার করা হবে এবং এমসিকিউ সলভ করা হবে, ঠিক আছে? অর্থাৎ যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। আমার সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে। সবাই সবাই দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি মাত্র একজন হচ্ছে ক্লাসটা শেয়ার করছো। তোমরা সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করলে। হ্যাঁ, পিয়া চৌধুরী চলে আসছে, রোজিনা রহমান ভাইয়া ইকোনমিক্স সেকেন্ড পেপার এমসিকিউ পড়ান। হ্যাঁ, ইকোনমিক্স সেকেন্ড পেপার এমসিকিউ পড়ানো হবে আপু। তার মধ্যে আমি পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে সাইফুর রহমান জুবায়ের এবং হচ্ছে আমি এডুকেশনে অনেকদিন যাবত আসি এবং হচ্ছে মাঝখান দিয়ে কিছুদিন ছিলাম না, যাই হোক। তো এখন হচ্ছে আবার কন্টিনিউ তোমাদেরকে পড়াবো। এসএসসি 26 এর জন্য যতটুকু হেল্প করা দরকার, যেভাবে পরিণতি এবং ইতিহাস যেইভাবে ভালো করে পড়ানো দরকার, ইনশাল্লাহ এই দুইটা সাবজেক্ট আমি তোমাদের দেখবো। এবং আমি নিজেও আসলে পরিণতি এবং ইতিহাসে অনেকদিন যাবত পড়তেছি এবং আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতেছি। তো আশা করি ইনশাল্লাহ তোমাদের সাথে আমার জার্নিটা খুব ভালো হবে। তো চলো আমরা হচ্ছে শুরু করি। দেখতে পাচ্ছ পরিণতি দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ ক্লাস। সবাই একটু ক্লাসটা শেয়ার করে রাখো আর বন্ধুদেরকে মেনশন করে রাখো, যেহেতু এই যে পরিণতির পরিণতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা, এইটা আসলে অনেকের কাছে খুবই মানে কি বলে একটু টাফ লাগে যে ভাইয়া এখানে অনেক অনেক বেশি তথ্য এবং অনেক 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 কিছু মনে রাখতে হয়, অনেক সাল মনে রাখতে হয়, তারপরে অনেক ঘটনা মনে রাখতে হয়। বাকি অধ্যায়গুলো একটু সহজ তুলনামূলক, বাট আজকে আমি তোমাদের পড়ানোর পরে তোমরা এতটুকু কনফিউজ মানে হচ্ছে তোমরা বুঝতে পারবা যে এইটা সবচেয়ে মজার একটা অধ্যায় এবং এখানে সব ঘটনাগুলো আরামসে তুমি সৃজনশীলে লিখতে পারবা আর এমসিকিউ যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তুমি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে জাস্ট কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করাবো যেগুলো ইনশাল্লাহ পরীক্ষায় আসার সম্ভাবনা 99%, আমি 100% বলবো না, 99%। ওকে, তাহলে চলো আমি আগে একটু কথা না বাড়িয়ে দেখাই। দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? রবার্ট ক্লাইভ, উইলিয়াম হ্যামিল্টন, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস। এখন তুমি দেখি, আমি প্রথমে দেখবো কারা কারা এটা অ্যান্সার করতে পারতেছে। আমি প্রথমে দেখবো এটা কারা কারা আনসার করতে পারতেছে, তারপরে আমি এটার ব্যাখ্যা দিব, বিস্তারিত ব্যাখ্যা দিব। তোমরা এতদিন অনেকেই পড়ছো, এই যে সবার প্রথমে কিন্তু রাজন সরকার সে অ্যান্সার দিয়ে ফেলছে। সে বলছে ভাইয়া একের ক হবে, অর্থাৎ সে বলছে রবার্ট ক্লাইভ। তারপরে অ্যান্সার দিছে এই তো এসে অনেক ভাইয়া কি করছে, তার বন্ধুকে মেনশন করে দিছে। হ্যাঁ, সবাই দ্রুত দ্রুত বন্ধু বান্ধবী যারা এসএসসি 26 সামনে পরীক্ষা, দেখো পরিণতি নিয়ে অনেকের ভয় আছে আমি জানি, কারণ পরিণতি তোমরা আবার অনেকে মনে করো ভাইয়া পরিণতি তো ইজি, এটা তো পড়া লাগে না, বাট পরিণতি তো অনেকে এ প্লাস তুলতে পারে না। তো আমি তোমাদেরকে সব ট্রিক্স অ্যান্ড টিপস যা লাগে দিব ইনশাল্লাহ। দেবাব্রত আছে, ফাহিম ভুইয়া বলছে ভাইয়া একের এ রবার্ট ক্লাইভ। তাসমিয়া জান্নান লামিয়া বল তাসমিয়া জাহান লামিয়া বলছে একের ক রাজন সরকার। মশিউর রহমান, প্রিন্স সিয়াম, বাহ, সবাই তো দেখি। একজন বিবর্ণ ক্যানভাস, সে বলছে গ লর্ড কর্নওয়ালিস, সে বলছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি দেখাই দিচ্ছি। দেখো এই যে এখানে কি বলছে, তুমি জাস্ট একটা এমসিকিউ দিয়ে তুমি অনেকগুলা পুরো একটা সৃজনশীল লিখতে পারবা। বিশ্বাস করো আমার ক্লাসটা দেখো, তুমি একটা এমসিকিউ দিয়ে তুমি একটা সৃজনশীল লিখতে পারবা। এই যে কি বলছে দ্বৈত শাসন, এই দ্বৈত শাসন দিয়ে তোমাকে পুরো একটা সৃজনশীল চলে আসতে পারে। দ্বৈত শাসন মানে হচ্ছে
খুব ইজিলি মনে রাখবা, দ্বৈত শাসন মানে হচ্ছে দুই পক্ষের শাসন। বলো তো কি? দ্বৈত শাসন মানে হচ্ছে দুই পক্ষের শাসন। এখন তুমি বলবা ভাইয়া এই দুই পক্ষটা কারা? এই দুই পক্ষটা কারা? যখন হচ্ছে তোমার নবাব সিরাজউদ্দৌলার পতন হয়, তখন কি হয়? তখন এই রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থাটা প্রবর্তন করেন। এখানে কি হয়? এখানে তোমার যেটা হয়, তোমরা জানো তখন ক্ষমতায় ছিল কে? তখন ক্ষমতাকে দুই ভাগে ভাগ করা হয়। দেখো, এই হচ্ছে ক্ষমতা, এই ক্ষমতাকে তখন দুই ভাবে করা হয়। একটা হচ্ছে তোমার রাজ ক্ষমতা, একটা কি? একটা হচ্ছে রাজ ক্ষমতা, আরেকটা হচ্ছে কর কর বা রাজস্ব ক্ষমতা। বুঝতে পারছো? এই যে রাজ ক্ষমতা, এই রাজ ক্ষমতাটা কে দেখাশোনা করে? রাজ ক্ষমতাটা রাজা বা নবাব। আমি যদি নবাব লিখি তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবা কে নবাব। নবাব কে? নবাব মীর জাফর। আর এখানে কর কর হচ্ছে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধরতে পারো তোমরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে? তার মানে দেখো, ক্ষমতাকে দুই ভাগে, এই যে এখানে বলছে দ্বৈত শাসন, ক্ষমতা বা তুমি এখানে শাসনও লিখতে পারো যে শাসন, শাসন। ঠিক আছে? শাসনও লিখতে পারো যে এখানে শাসন। ঠিক আছে? যে এই শাসনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের সৃজনশীল খাতায় তোমরা এইভাবে লিখতে পারো। তাইলে তোমার টিচার কি করবে জানো? তোমার টিচার হচ্ছে তোমার পুরো লেখাটা কিন্তু পড়বে না। তুমি যদি এরকম ভাবে আরো সুন্দর করে তুমি আরো লিখতে পারো, বা তোমার মতো করে তুমি একটা গ্রাফ আঁকতে পারো, তাহলে কিন্তু টিচার আরো খুশি হয়ে যাবে যে হ্যাঁ, এই স্টুডেন্টের কনসেপ্টটা তাহলে ক্লিয়ার। তাহলে ওই টিচার তোমার লাইন বাই লাইন তো আর পড়বে না, সে দেখবে জাস্ট চোখের পলকে দেখবে যে এই স্টুডেন্টটা আসলে পারে কিনা। তো সে যদি এক চোখের পলকে এটা দেখে ফেলে, তখনই বুঝবে এই স্টুডেন্ট মেধাবী এবং এই স্টুডেন্ট আসলেই জানে। তখন কি করবে? তখন তোমাকে 3-এ 3 বা 4-এ 4 দিয়ে দিবে। আর এমসিকিউ তো অবশ্যই বুঝলা, তাই না? ওকে, হ্যাঁ, সবাই সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। আমি দেখবো কারা কারা ক্লাসটা শেয়ার করতেছো। আমার খুবই ভালো লাগতেছে, তোমরা অনেকেই এখানে আসো ক্লাসে। আচ্ছা, ক্লাস কতদিন হবে? ক্লাস আমাদের তো কোর্স চলতেছে, তাই না? আমাদের কিন্তু এটার পরিণতি সহ আরো যেগুলো গ্রুপ সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, হ্যাঁ, প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন ক্লাস হবে। তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, আমি একটু পরে বিস্তারিত বলবো। তাহলে কি দেখলাম? দ্বৈত শাসন, এটা হচ্ছে মানে দুই পক্ষের শাসন, এবং এটা কে প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ। এবং দ্বৈত শাসন ব্যাপারটা মানে কি? দ্বৈত শাসন মানে একই শাসন দুইজন শাসন করবে, একই শাসন দুইজন। একটা হচ্ছে রাজ ক্ষমতা, যেটা বিচার আচার, সেটা করবে হচ্ছে নবাব। আর যে কর মানে অর্থ সংগ্রহ করবে, রাজস্ব সংগ্রহ করবে, এটা করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বুঝতে পারছো তাহলে? ওকে, আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। ওকে, এইবার আসো 2 নাম্বার প্রশ্নটা। দেখো কি বলছে। প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে, এটা হবে সুবিধার্থে, বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করেন কে? এইটা আরো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এইটা দিয়ে সৃজনশীল অহরহ আসে। তুমি যদি জাস্ট, আমি এখনো এখানে ডিরেক্ট লেখা নাই, বাট একটু পরে ডিরেক্ট আমি তোমাকে দেখাবো। ঠিক আছে? চকলেট দিবেন শেয়ার করলে? চকলেট তো দিতে পারবো না, বাট কেয়ার দিতে পারবো। যত বেশি করবে শেয়ার, তত বেশি পাবা জুবাইর ভাইয়ার কেয়ার। ঠিক আছে? আমার কেয়ার পাবা। এই যে তোমাদের জন্য বিনামূল্যে জুবাইর ভাইয়া ক্লাস নিচ্ছে, তোমাদের জন্য এই যে সবকিছু কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছে, এটা কি চকলেট থেকে কম? বলো। টাকা পয়সা তো কিছুই না, টাকা পয়সা তো হচ্ছে কাগজ, তাই না? কিন্তু এই যে ভালোবাসা, তোমাদের প্রতি আমার যে ভালোবাসা, যে পরিশ্রম, এটা কি তুমি টাকা দিয়ে কিনতে পারবো? বলো। আচ্ছা, ঠিক আছে। তো এরকম আরো বেশি কেয়ার পাইতে হলে আমাদের কোর্সে ভর্তি হইতে হবে। আচ্ছা, প্রিন্স শিয়াম, সে বলছে ভাইয়া এটা 2 এর খ হবে, মানে ডি। তারপর তাহমিনা তামু বলছে 2 এর ডি। মশিউর রহমান বলছে 2 এর ডি। এডমিশনে মৌলিক জিকের ক্লাসটা না ভাইয়া, এটা এডমিশনে মৌলিক জিকে না আপু। আচ্ছা, তানজিম হাসান, বাহ, পিয়া চৌধুরী, মানে আমার খুব ভালো লাগতেছে, তোমরা সবাই অ্যান্সার করতে পারতেছো। আর বিশ্বাস করো, এই প্রশ্নগুলোই বোর্ডে আসে। তাইলে তোমরা যারা আজকে আমার ক্লাসটা করতেছো, বোর্ডে গিয়ে এই ধরনের প্রশ্ন পেলে তোমরা তো একদম কোপায় দিয়ে আসবে, তাই না? দেখো, প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে বাংলা প্রেসিডেন্সি। এখন তুমি বলবা ভাইয়া বাংলা প্রেসিডেন্সি কি? বাংলা প্রেসিডেন্সি বলতে বুঝায় তোমার এই যে পশ্চিমবঙ্গ, তৎকালীন সময়ে এই যে তোমরা যে পশ্চিমবঙ্গ ছিল না, এই যে ভারতের যে পশ্চিমবঙ্গ, এবং আরেকটা হচ্ছে পূর্ববঙ্গ, আরেকটা কি? পূর্ববঙ্গ, মানে বর্তমান বাংলাদেশ ও আসাম। হ্যাঁ, আসাম। এই দুইটা, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, এই দুইটা মিলিয়ে প্রায় কত? প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটারের একটা আয়তন। 2 লক্ষ বর্গ কিলোমিটারের আয়তন একটা বিশাল একটা প্রদেশ ছিল। তোমরা তো জানো, প্রদেশ তো চিনো, তাই না? মানে বাংলাদেশে তো কোনো প্রদেশ নাই,
কিন্তু ভারতে 28টা অঙ্গরাজ্য, জানো তো। তো তখন তো তোমার বাংলাদেশ, পাকিস্তান আর ভারত এই তিনটে একসাথে ছিল, তখন সবগুলো প্রদেশ ছিল। তো এই পুরো পশ্চিমবঙ্গ একটা, আর হচ্ছে পূর্ববঙ্গ, আসাম, এটা কি, এটা মনে হচ্ছে 2 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনে ছিল। এবং এখানে 7 কোটি 80 লক্ষ মানুষ ছিল এখানে। তো এটা তোমার অনেক বড় না, সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি জনসংখ্যা এখানে ছিল। তো এটা শাসন করতে একটু তোমার হচ্ছে, এটা কে ছিল, এটার অ্যান্সার তো তোমরা লর্ড কার্জন দিছো, তাই না? এটার তৎকালীন সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তো তিনি ভাবলেন যে এটা তো খুব একটু মানে এত বড় একটা এরিয়া, আবার হচ্ছে এখানে জনসংখ্যাও বেশি, এটা তো প্রশাসনিক কাজে একটু এটা শাসন করতে একটু আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে একটু ব্যাক পেতে হচ্ছে, একটু কঠিন হয়ে যাচ্ছে। তখন তিনি কি চিন্তা করলেন, আমরা পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ ও আসাম এই দুইটাকে আমরা ভাগ করে দিব। আর এইটা কি বলা হয়েছে, বঙ্গভঙ্গ। এটাকে কি বলা হয়েছে, বঙ্গভঙ্গ। তুমি জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলেই তুমি একটা সৃজনশীল লিখতে পারবা। আর তোমরা তো জানোই বঙ্গভঙ্গ দিয়ে প্রচুর সৃজনশীল আছে, তাই না? তাহলে এই বঙ্গভঙ্গ কত সালে হয়, 1905 সালে হয়। 1905 সালে বঙ্গভঙ্গ হয়। তাহলে বুঝতে পারতেছো তো, এই বঙ্গভঙ্গ মানে হচ্ছে ভাগ করে শাসন করো আর কি, এই নীতি ছিল। তো তারা যখন এই যে এইটা করে, এইটা করার ফলে কি হয়, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ আলাদা হয়ে যায়। তো এতে করে কাদের জন্য ভালো হয়, আমরা বর্তমান যে বাংলাদেশ আমাদের জন্য ভালো হয়। কারণ তখন তো এই যখন এই পুরো বাংলা একসাথে ছিল, তখন এই বাংলার রাজধানী ছিল একটা, সেটা কোনটা, সেটা ছিল কলকাতা, এই পশ্চিমবঙ্গের কলকাতায় ছিল। আর যখন এটা পূর্ববঙ্গ আসাম হয়ে যায়, তখন এইটারও একটা নতুন রাজধানী হয়ে যায় ঢাকা। তাহলে এটা আমাদের জন্য ভালো হয়ে গেছে না? তখন তো আমাদের এই পূর্ব বাংলা আর আসাম, এখানে তো মনে করো মানুষ তত বেশি আসতো না, আর এই জায়গায় রাজধানীও নাই। তাই এই জায়গায় কোনো তখনকার সময় কোনো একটা বিশ্ববিদ্যালয় ছিল না, আবার স্কুল কলেজ যেগুলো ছিল সেগুলোর মানও ভালো ছিল না। আবার এই জায়গায় বন জঙ্গলে মানে হচ্ছে কোনো প্রশাসনিক কাজই হইতো না। তো যখন এটা তোমার কি হয়েছে, ভাগ হয়ে গেছে, তখন আমাদের রাজধানী হয়ে যায় ঢাকা। আর ঢাকাকে ঘিরে তখন নতুন নতুন ব্যবসায়িক বাণিজ্য এলাকা, স্কুল কলেজ হইতে থাকে, তাই না? এবং এই জায়গাগুলোর একটু দাম বাড়তে থাকে, বা জায়গাগুলো একটু ভিআইপি হয়, তাই না? এই জন্য হচ্ছে এটা আমাদের জন্য ভালো হয়, কিন্তু পশ্চিমবঙ্গের যারা আছে তাদের জন্য এটা খারাপ হয়। তখন তারা এটার বিরুদ্ধে স্বদেশী আন্দোলন করে, স্বদেশী আন্দোলন, যেটা হচ্ছে বিলিতি পণ্য বর্জন করা আর কি। তখন এই যে পশ্চিমবঙ্গের যে কলকাতার মধ্যবিত্ত হিন্দু শ্রেণী, তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে তারা কিন্তু অনেক সংগ্রাম আন্দোলন করে। যাই হোক, তো এই হচ্ছে অবস্থা, যে এই বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করেন লর্ড কার্জন। এইবার তোমরা আমাকে বলো যে পশ্চিমবঙ্গকে ভাগ করে দেওয়ার পরে এইটার প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়, এবং এই পূর্ববঙ্গ আসামের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়, তোমরা এবার আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, না, এই যে মশিউর রহমান ভাইয়া বলছে 1906 সালে বঙ্গভঙ্গ হয় না, এটা 1905 সালে ভাইয়া। 1906 সালে তো মুসলিম লীগ হয়। এই যে একটু তুমি ভুল করে ফেলছো, আজকে আমার থেকে শুনে নাও, ইনশাল্লাহ আর ভুল হবে না। 1906 সালে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য। এই যে 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পরে হিন্দুরা মনে করো, যখন মুসলিমরা বুঝতে পারে যে আমাদের জন্য হয়তো বঙ্গভঙ্গ টিকিয়ে রাখা একটু কঠিন হয়ে যাবে, তখন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য 1906 সালে, 1905 সালের 1 বছর পরেই এই মুসলিম লীগ গঠন করা হয়। বুঝতে পারছো? এইভাবে তুমি আর মুখস্থ করার দিন শেষ। এখন ওই যে 1905 সালে বঙ্গভঙ্গ, 1905 সালে বঙ্গভঙ্গ, 1905 সালে বঙ্গভঙ্গ, এইভাবে মনে রাখার কোনো দরকার নাই। এখন তোমাকে হচ্ছে টিক্স অ্যান্ড ট্রিক্স দিয়ে মনে রাখতে হবে যে 1905 সালে বঙ্গভঙ্গ, তার 1 বছর পরে মুসলিম লীগ, 1909 সালে মল্লি মিন্টু, তারপরে হচ্ছে এইভাবে আমরা হচ্ছে পর্ব 1923 সালে বেঙ্গল প্যাক্ট, এইভাবে 1947 সালে ইয়ে হয়। ঠিক আছে, এইভাবে আমরা এখন থেকে পড়ব। ওকে, কত নাম্বার অধ্যায় এটা কেউ জানলে বলো। এটা হচ্ছে প্রথম অধ্যায়, পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তাহলে দেখো, আমি তোমাকে কতগুলো জিনিস বলে ফেললাম, এতে করে তোমার কি হবে, তোমার হচ্ছে একটা সৃজনশীল তুমি এখান থেকে লিখে ফেলতে পারবা। বুঝতে পারছো? ওকে, তাহলে পশ্চিমবঙ্গটা কে কেউ আনসার দেওয়া নাই? আচ্ছা, পশ্চিমবঙ্গ হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার, তাই না? এই যে এখানে আছে অ্যান্ড্রু ফ্রেজার, এই পশ্চিমবঙ্গের শাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যান্ড্রু ফ্রেজার। আর পূর্ববঙ্গ আসামের শাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় কাকে, ব্যামফিল্ড ফুলার। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই ব্যামফিল্ড 25 সালে এটা আসছিল, এই অ্যান্ড্রু ফ্রেজার এটা আসছিল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের। আর পূর্ববঙ্গ আসাম হচ্ছে ব্যামফিল্ড ফুলার। এগুলো কিন্তু পড়তে হবে, বিশেষ করে ব্যামফিল্ড ফুলার, এটা ভালো করে পড়তে হবে। বুঝতে পারছো? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এইবার চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। 3 নাম্বার, দেখো 3 নাম্বার,
ব্রিটিশদের ভাগ করো ও শাসন করো নীতির উদ্দেশ্য ছিল কি? দেখি এটা কে কে পারে। আমি কিন্তু অলরেডি বলছি। কত সালে বেঙ্গল প্যাক্ট হয়েছিল? 1923 সালে ভাইয়া, 1923 সালে বেঙ্গল প্যাক্ট হয়েছিল। না না, এই যে একজন বলছে পশ্চিমবঙ্গে ব্যামফিল্ড ফুলার, না, পূর্ববঙ্গে ব্যামফিল্ড ফুলার আর পশ্চিমবঙ্গে অ্যান্ড্রু ফ্রেজার, আমি যদি ভুল না করি। ওকে, আচ্ছা, তারপরে এটার আনসার করো। ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য কি ছিল? তোমরা কি শেয়ার করছো? না না, শেয়ার তো খুবই কম, খুবই কম। আমি দেখতে পাচ্ছি শেয়ার কিন্তু খুবই কম, তোমরা শেয়ার করছো না। এই যে ভাইয়া তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তোমরা কিন্তু শেয়ার করতেছো না। এই যে প্রিন্স সিয়াম অ্যান্সার দিছে 3 এর খ। তারপরে হচ্ছে তাসফিয়া মাহজাবিন মাইশা বলছে 2। তারপরে ইমরান হোসেন বলছে 3 এর গ। সোহেল রানা বলছে কেউ মেনশন দিলই না, যদিও ক্লাস করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তার মেনশন দিয়ে লাভ নাই। মশিউর রহমান বলছে 3 এর খ। তারপরে হচ্ছে হ্যাঁ, রোজিনা রহমান বলছে 3 এর 2। আচ্ছা ভাইয়া সরে যান, দেখতে পাচ্ছি না। ওকে, সরে গেলাম। সাদিয়া ইসলাম আপু, শহীদ হোসেন বলছে খ, সুরা ইসলাম বলছে খ। এই যে দেখো, ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতি, ওই যে আমি বলছিলাম না বঙ্গভঙ্গ, এই যে বঙ্গ মানে কি বাংলা, আর ভঙ্গ মানে কি, ভঙ্গ মানে হচ্ছে ভাগ করা। এই বাংলাকে ভাগ করার পিছনে আরেকটা উদ্দেশ্য ছিল, মেনলি দুইটা উদ্দেশ্য। আমি এই দুইটা উদ্দেশ্য জেনে রাখো, পরীক্ষায় আসে দুইটা। একটা হচ্ছে কি প্রশাসনিক সুবিধার্থে, মনে রাখবা, একটা হচ্ছে প্রশাসনিক সুবিধার্থে, মানে শাসন করতে সুবিধা হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভাগ করো শাসন করো নীতি, ডিভাইড অ্যান্ড রুল। এটা কিন্তু পরীক্ষায় আসে, ভাগ করো শাসন করো নীতি, শাসন করো নীতি। এই দুইটা জিনিস ভালো করে মনে রাখবা। এই যে ভাগ করো শাসন করো নীতি, এইটার যে উদ্দেশ্য ছিল, এটার উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। যখন তুমি যদি তৎকালীন সময়ে হিন্দু আর মুসলিম একসাথে থাকতো, তাহলে কি ব্রিটিশরা আমাদেরকে মনে করো যে এতদিন পর্যন্ত শাসন করতে পারতো না। তখন কি করতো, এই হিন্দু আর মুসলিম এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতো। আরো আগে ব্রিটিশদেরকে কি করতে হইতো, এই ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যেতে হইতো। কিন্তু তারা চিন্তা ভাবনা করে, তারা তো ব্রিটিশ, তারা বুঝতে পারছে এই হিন্দু আর মুসলিম তাদের মধ্যে ঝগড়া লাগাইতে হবে। তাদেরকে যখন তাদের মধ্যে যখন ঝগড়া লাগবে, তখন তারা কি হবে, আলাদা হয়ে যাবে। তখন তারা নিজেদের মধ্যে ঝগড়া করবে, আর সেই ঝগড়া থামাবো আমরা। তখন আমরাই তাদের কি হয়ে যাব, আমরাই তাদের কাছে লর্ড হয়ে যাব, মানে আমরাই তখন মাতব্বর হয়ে যাব, তাই না, বা মোরল হয়ে যাব। তো এই জন্য তারা চিন্তা ভাবনা করে কি করলো, যে হিন্দু আর মুসলিম তাদের মধ্যে সব সময় ঝগড়া লাগায় রাখতে হবে। যখন তারা নিজেরা নিজেরা ঝগড়া লাগবে, ততদিন আমরা এই দেশে শাসন করতে পারবো। এটাই হচ্ছে ভাগ করো শাসন করো নীতি। আর এই যে দেখো, যতদিন পর্যন্ত হিন্দু মুসলিমদের মধ্যে এই ঝগড়া ছিল বা তাদের মধ্যে বৈষম্য ছিল, ততদিন পর্যন্ত কিন্তু ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী হয়েছে। এই জন্য এটা কি হয়েছে, এটা হচ্ছে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। স্যার পরিণীতি আপনি নিয়েন পেইড বেচে ক্লাস, ইনশাল্লাহ। মেহরুন্নেস আপু, ঠিক আছে। একজন বলছে কট খাইলাম, আচ্ছা কট খাবা না, সমস্যা নাই, এখন থেকে দেখে রাখো। এইগুলা কিন্তু তোমার সৃজনশীল পরীক্ষা আসবে। তাহলে এই যে আমি যেভাবে লিখে দিলাম, যে বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধা, এবং আরেকটা উদ্দেশ্য ছিল ভাগ করো শাসন করো নীতি। বুঝতে পারছো? ওকে, তারপরে আসো 4 নাম্বার প্রশ্নটা দেখো, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত? আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমার ক নাম্বার প্রশ্নে আসতে পারে সৃজনশীলে, অথবা এমসিকিউতে এটা অনেক বেশি আসে। তুমি এটা এমসিকিউতে পাবাই পাবা, আবার এটা এডমিশনেও কাজে দিবে তোমার। দেখো, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত? এখন তোমাকে আগে জানতে হবে চিরস্থায়ী বন্দোবস্তটা আসলে কি, সেটা আমি বুঝাচ্ছি। বাট আগে দেখো, 1757, 1785, 1765, 1793। ভাইয়া জিকে করব না পরিণতি করব? ভাইয়া তুমি যদি এসএসসির স্টুডেন্ট হও তাহলে পরিণতি করো, তুমি যদি এডমিশনের স্টুডেন্ট হও তাহলে জিকে করো, ঠিক আছে। ওকে, সানজিদা ইসলাম সবার আগে অ্যান্সার দিছে 4 ডি, সে বলছে 1793। তারপর হচ্ছে বঙ্গভঙ্গের কারণ প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক। হ্যাঁ, সবই আছে। তানজিম হোসেন, সবই আছে, তবে প্রশাসনিক সুবিধা মানে শাসন করার সুবিধা, এটা একটা বড় কারণ। আনুষ্কা সরকার 4 ডি, তামিম ইকবাল 1793, ইমরান হোসেন 1793, রোজিনা সে বলছে 1 আচ্ছা আমরা এখন রোজিনা রহমান বলছে 4 আচ্ছা খুব সুন্দর, তোমরা তো অ্যান্সার দিয়েই ফেলছো, আমি আর কি অ্যান্সার দিব, তাই না। এইবার তোমরা আমাকে বলো, চিরস্থায়ী বন্দোবস্তটা করছেন কে, এইটা এবার আমাকে বলো দেখি। এইটা হচ্ছে তোমাদের জন্য আসল প্রশ্ন। ডেটটা তো মনে রাখছো তোমরা খুব ভালো, কিন্তু এইবার তোমরা আমাকে বলো যে এটা করছে কে, ঠিক আছে। এটা কে করেন, কে করেন চিরস্থায়ী বন্দোবস্ত?
এইটা এবার বলো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? এবং আমি এতটুকু বলতে পারি তিনি একজন ব্রিটিশ গভর্নর ছিলেন, এতটুকু বলতে পারি তিনি একজন ব্রিটিশ গভর্নর ছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, মনে করো এই চিরস্থায়ী বন্দোবস্তটা কোথায় কোথায় হয়েছে জানো? এটা হয়েছিল তোমার বাংলা, বিহার, উড়িষ্যায়। বাংলা, বিহার এবং হচ্ছে উড়িষ্যা, তখন এগুলা কাছাকাছি ছিল। তিনটা কিন্তু প্রদেশ, বাংলা একটা, বিহার একটা, উড়িষ্যা একটা, আলাদা আলাদা প্রদেশ, এবং এই তিনটা প্রদেশে হয়েছিল। এবং এটার কয়েকটা, এই চিরস্থায়ী বন্দোবস্তের কিছু ব্যাপার ছিল, কিছু ব্যাপার ছিল, হ্যাঁ। যেমন হচ্ছে তোমার এখানে একটা ছিল স্থায়ী জমিদারি, একটা ব্যাপার ছিল স্থায়ী জমিদারি। স্থায়ী জমিদারি কি মানে হচ্ছে তখন এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যেটা করা হয়েছে যে এই জমিগুলা জমিদারকে দিয়ে দেওয়া হবে। এগুলা সব জমিদারের জমি হয়ে গেছে। এগুলা কার জমি হয়ে গেছে? কৃষকদের কোনো জমি থাকবে না, সব জমি জমিদারদের। বুঝতে পারছো? মানে স্থায়ী জমিদারি, যেই জমিদারকে দেওয়া হয়েছে তারই জমি। তারপরে জমিদাররা কৃষকদেরকে জমি দিবে, মানে কি বলে এটাকে, মানে হচ্ছে তোমার আমরা লিজ নেয় না, লিজ এরকম নিবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে রাজস্ব। রাজস্ব, রাজস্ব হচ্ছে তোমার স্থায়ী করে দিছিল আর কি। রাজস্বটাকে আমরা কি বলি? ফিক্স, বা হচ্ছে তোমার রাজস্ব ব্যবস্থাটা এখানে কি করে দেওয়া হয়েছিল? ফিক্স করে দেওয়া হয়েছিল। যেমন তোমার আগে একটা ছিল যে কখনো বাড়ে কখনো কমে, কিন্তু এই জমিদাররা এই জমিগুলার জন্য সরকারকে রাজস্ব দিবে, একটা ফিক্স অ্যামাউন্ট রাজস্ব দিবে। বুঝতে পারছো? তারপর আরেকটা কাহিনী ছিল, সেটা হচ্ছে সূর্যাস্ত আইন। এইটাও খুব গুরুত্বপূর্ণ আইন, সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইনটা ছিল এরকম যে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জমিদারকে, মানে নির্দিষ্ট দিনে সূর্য ডুবার আগেই জমিদারকে কি করতে হবে? সেই রাজস্বগুলা সরকারকে দিতে হবে। সরকার বলতে কারা? কোম্পানি, কোম্পানি না? তো যদি তারা না দিতে পারে তাহলে তার জমিদারি বাতিল হয়ে যাবে এবং সেই জমিগুলা অন্য একজন জমিদারকে দেওয়া হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সূর্যাস্ত আইন। আর এর ফলাফল যেটা ছিল, এই ফলাফলের কারণে এই কৃষকরা জমিদারদের, মানে হচ্ছে জমিদাররা যেভাবে কৃষকদের উপর অত্যাচার নির্যাতন করত, তাদের থেকে বেশি বেশি রাজস্ব কালেক্ট করত, তারপরে তারা সেই রাজস্ব এই সরকারকে দিত। বুঝতে পারছো? তো এই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা 1793 সালে হয়। কত সালে? 1793 সালে। আর এটা কে করছে? এই তো একজন আনসার দিছে, সুজাউল সরকার, সুজ্জাল সরকার, সে বলছে লর্ড কর্নওয়ালিস। রাইট, এটা কি হবে? এটা হবে লর্ড কর্নওয়ালিস। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত করেন কে? লর্ড কর্নওয়ালিস, এটা মনে রাখবা, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে? তারপরে এটা কত সালে করে? 1793 সালে। আর চিরস্থায়ী বন্দোবস্ত যদি পরীক্ষায় আসে তাহলে এগুলাই লিখবা, স্থায়ী জমিদারি ব্যবস্থা, তারপর হচ্ছে তোমার কি বলে রাজস্ব, মানে যেটা হচ্ছে ফিক্স করে দিছে, বা স্থায়ী রাজস্ব, তারপর সূর্যাস্ত আইন, এগুলাই। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ এই তো সবাই বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছে, তার মানে তাদের ক্লাসগুলো ভালো লাগতেছে, এই জন্যই হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছে। ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, আমি তোমাদের পরিণতি নিব ভাইয়া, এখন থেকে আমি তোমাদের পরিণতি এবং ইতিহাস ক্লাস নিব, সমস্যা নাই। এবার আসো, মরলে মিন্টু সংস্কার আইন রাজকীয় সম্মতি লাভ করে 1909 সালের কত তারিখ? নর্মালি তোমরা জানো যে মরলে মিন্টু আইনটা হয় 1909 সালে, কিন্তু কত তারিখ এইটা অনেকে জানো না। এই জন্য কিন্তু এটা কিন্তু এই রাজকীয় আইন সম্মতি যেহেতু লাভ করছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদের আজকে এই ডেটটাও শিখিয়ে দিব। বুঝতে পারছো? এবার দেখি কে কে পারে। ইসমাতুল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। মশিউর রহমান বলছে থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর এক্সপ্লেন করার জন্য। আমি তো বলছি ভাইয়া, যতদিন আমি তোমাদের পরিণতি আর ইতিহাস পড়াবো তোমরা কোনো টেনশন করবে না, ইনশাল্লাহ আমি তোমাদেরকে একটা এ প্লাস পাওয়ার মতো যেভাবে পড়ানো লাগে সেভাবেই পড়াবো। বুঝতে পারছো? ওকে, এবার আসো, পাঁচ নাম্বার কোশ্চেনটা সলভ করে দাও। তোমরা আনসার করো যে এটা কত তারিখ হয়। এখানে তোমার হচ্ছে এই যে মরলে ছিল ভারত সচিব, মনে রাখবা, মরলে ছিল একজন ভারত সচিব, আর মিন্টু ছিল একজন ভারত জেনারেল, আর কি জেনারেল বা ভাইসরয় আমরা বলতে পারি, ভাইসরয়। ঠিক আছে, তিনি ছিলেন একজন ভাইসরয়। ভাইসরয় মানে হচ্ছে রাজ প্রতিনিধি আর কি, বা রানীর প্রতিনিধি, যেটাই হোক। তো মরলে ছিল একজন, এখানে কিন্তু দুইজন ব্যক্তি, মরলে ছিল ভারত সচিব আর মিন্টু ছিল ভাইসরয়, দুইজন ব্যক্তি। মানে
ব্রিটিশদের খুবই গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তিত্ব। তাদের আগে আগে অনেক দুর্ভিক্ষ হয়েছিল, তারপর রাজনৈতিক অস্থিরতা ছিল, মানে অনেক কিছু। এবং তৎকালীন সময়ে তোমার হচ্ছে এই যে ব্রিটিশরা যে শাসন করতেছিল তখন শাসনে অনেক সমস্যা ছিল। তো তারা দুইজন চিন্তা করলো যে আমরা একটা নতুন কিছু করতে পারি, আমরা একটা নতুন কিছু করতে পারি। তো তারা হচ্ছে কিছু আইন করছে, মরলিমিন্টু আইন, যেটা 1909 সালে হয়। পরে আবার মরলিমিন্টু সংস্কার ও আইনও হয়, এবং সেখানে কয়েকটা জিনিস তারা হচ্ছে ফাইন্ড আউট করছে। এবং এই যে মরলিমিন্টু সংস্কার আইন, এখানে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে শাসন ক্ষেত্রে, শাসন ক্ষেত্রে ভারতীয়দের, শাসন ক্ষেত্রে ভারতীয়দের ভারতীয়দের কি বলে অংশগ্রহণ নিশ্চিত করছে তারা। মানে আগে অংশগ্রহণ খুবই কম ছিল, শাসন ক্ষেত্রে ভারতীয়দের অংশগ্রহণ খুবই কম ছিল। মানে যেহেতু ব্রিটিশরা শাসন করতো, এখানে ব্রিটিশরা যা বলতো তাই হইতো। কিন্তু তারা পরবর্তীতে কি করলো, তারা হচ্ছে তোমার এই যে পার্লামেন্টে বাংলার, তারপরে হচ্ছে উড়িষ্যা, তারপরে হচ্ছে তোমার কর্ণাটক, লখনৌ, এগুলার এইসব জায়গার আরো বেশি বেশি তারা কি করছে, এমএলএ বা হচ্ছে তোমার এই এমপি টাইপ যেই লোকগুলা সেগুলো আরো বাড়াইছে। এবং তাদেরকে উচ্চ যে আসনগুলো আছে, যেখানে হচ্ছে তোমার কি বলে, যেখানে হচ্ছে ডিসিশন মেক করা হয়, সেখানেও ভারতীয়দেরকে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে। ঠিক আছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, মুসলিমদের জন্য পৃথক নির্বাচন। এইটা হচ্ছে এইটা যদিও তৎকালীন সময়ে হিন্দুরা এটা মেনে নিতে পারে নাই, মানে তৎকালীন সময় যে ভারতের হিন্দুরা ছিল তারা এটা মেনে নিতে পারে নাই। তো যাই হোক, এইটা হচ্ছে এই মরলিমিন্টু সংস্কার আইনের খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা পরীক্ষায় আসে, যে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন কত সালে করা হয়, 1909 সালে করা হয়েছিল এই নির্বাচন পৃথক ব্যবস্থাটা। বুঝতে পারছো? ওকে, ভারত শাসন আইন। আচ্ছা, ভারত শাসন আইন বলবো, সমস্যা নাই ভাই। এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ, এটা ফ্রি ক্লাস, তো এটা তো ফ্রি ক্লাস। ওকে, তারপরে তোমার নির্বাহী পরিষদে, কিন্তু যেটা বুঝাইলাম যে শাসন ক্ষেত্রে ভারতীয়দের অংশগ্রহণ, মানে হচ্ছে তোমার নির্বাহী পরিষদে আর কি। নির্বাহী পরিষদে আমার লেখা একটু খারাপ, আমি জন্মের পরে আমার বাবা মা ভাবছিল আমাকে ডাক্তার বানাবে, তো এই জন্য আমি ইচ্ছে করেই হাতের লেখা একটু খারাপ লিখতাম। তো যাতে করে আমি জানি যে ডাক্তারদের হাতের লেখা খারাপ, এখন আমার হাতের লেখা খারাপ হইলে আমিও ডাক্তার হইতে পারবো। তো যাই হোক, পরবর্তীতে ডাক্তার হওয়া হয় নাই। তো এখন আমি মানবিকে পড়াশোনা করছি, 9-10 সায়েন্সে ছিলাম, পরবর্তীতে ইন্টারে উঠে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে হচ্ছে তোমার হিউম্যানিটিস বিষয়ে পড়াশোনা করি। এখানে কেউ আসো আদমজি ক্যান্টনমেন্ট কলেজের বা ঢাকা ক্যান্টনমেন্টের কেউ, তাহলে তারা হয়তো আমাকে রিলেট করতে পারবা। ওকে, তারপর হচ্ছে আমি পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। যাই হোক, তো নির্বাহী পরিষদে হচ্ছে অংশগ্রহণ হয়েছে ভারতীয়দের। তো এতে করে অনেক কিছুই ভালো হয়েছে, এটা এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ওকে, মরলিমিন্টু সংস্কার আইন রাজকীয় সম্মতি লাভ করে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 25শে মে। বুঝতে পারছো? এটা হচ্ছে 25শে মে। সাদি ইসলাম বলছে আমিও এটা ভাবতাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আসো তারপরের 6 নাম্বার কোশ্চেনটা আমরা যদি একটু দেখি, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে। এই যে দ্বিজাতি তত্ত্বের, এটা কিন্তু বিসিএস, এই প্রশ্নটা এতই কমন, এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডমিশনে আসে, এটা তোমার সকল বিশ্ববিদ্যালয়ের এডমিশনে আসে, এটা তোমার ব্যাংক প্রস্তুতি, বিসিএস, সব জায়গায় আসে। বিসিএস বিজিএস যেখানেই পড়ো সব জায়গায় আসে। খুবই কমন একটা প্রশ্ন, এই বিসিএস এ আসছিল কয়েকদিন আগে। সো অ্যান্সার করে ফেলো। ইমরান হোসেন বলছে ভাইয়া ভণ্ডামি করছেন শুধু, তোমরা আমার ভণ্ডামির কি দেখছো? আমার থেকে বড় ভণ্ড আর নাই, বুঝছো? কিন্তু আমি যখন ভণ্ডামি করার তখন ভণ্ডামি করি, যখন আবার সিরিয়াস হওয়ার তখন সিরিয়াস হই। ঠিক আছে, আমি সবকিছু মিলেই। ওকে, হ্যাঁ 25শে মে। মারজুক রাসেল বলছে সিদ্ধেশ্বরী কলেজে ছেলেরা পড়ে। আচ্ছা, মারজুক রাসেল আপু, আপনি সিদ্ধেশ্বরী কলেজে পড়েন। ওকে, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। ভাইয়া সিকিউ এর জন্য কত কত চ্যাপ্টার পড়বো? আমি বলবো, তোমরা আমাদের পেড বেচে ভর্তি হবে না, পেড বেচে আমি তোমাদের আলাদা করে তোমাদেরকে এখন এই টেস্ট পেপার বাজারে আসছে কিনা, আসছে হয়তো, টেস্ট পেপার তোমরা একদম পইরা ছিঁড়ে করে ফেলবা, সব পড়তে যাওয়া দরকার নাই। আমি নিজে তোমাদের টেস্ট পেপারের উপর ক্লাস নিব। টেস্ট পেপারে কোনগুলা বেশি, কোন টপিকগুলা বেশি পড়তে হবে, যেহেতু অনেক বছর যাবত পড়াচ্ছে, একটা আইডিয়া আছে। সো কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না, কোন এমসিকিউ গুলো ভালো করে পড়তে হবে, আমি তোমাদের বলে দিব, কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে তো প্রেসার করার কিছু নাই, তোমরা নিজেরা পড়ো, বাকিটা আমি বলে দিব।
সানজিদা ইয়াসমিন রিমা বলছে মোহাম্মদ আলী জিন্না, মশিউর রহমান বলছে কায়েদে আজম, সুরাইয়া ইসলাম বলছে ছয়ের খ, আনুষ্কা সরকার বলছে ছয়ের খ, এম এস টি রাকি বলছে ছয়ের খ, তামিম ইকবাল বলছে ছয়ের খ। আচ্ছা, দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা, এইবার আমাকে বলো দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা তো আমরা জানলাম মোহাম্মদ আলী জিন্না, কিন্তু এটা কত সালে হইছে? কত সালে বলো, দ্বি জাতি তত্ত্ব এটা কত সালে দেওয়া হয়? আরো একটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কি হয়, এখান থেকে তোমার সৃজনশীল হয়। এখন তুমি জাস্ট ভাই এখান থেকে 4 থেকে 5টা তথ্য জানলেই তুমি এটা লিখতে পারবা, বুঝতে পারছো? কারণ উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, এটা তুমি জানবা। তুমি উদ্দীপকের গুরুত্ব যে যে যাই থাকুক, তুমি উদ্দীপক আর হচ্ছে 4 থেকে 5টা তথ্য জানলেই আমি তোমাদেরকে পেট বেচে প্রত্যেকটা এরকম দ্বিজাতি তত্ত্ব, তারপরে হচ্ছে মল্লিমিন্টু আইন সংস্কার, তারপরে বঙ্গভঙ্গ, তারপরে হচ্ছে ভারত শাসন আইন 1935, তারপরে হচ্ছে আরো যা যা আছে সবগুলোর কি করব, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকের 5 থেকে 6টা করে তথ্য শিখাবো, শুধু 5 থেকে 6টা, এই 5 থেকে 6টা করে তথ্য দিয়েই তুমি একটা সৃজনশীল লিখতে পারবা। যাও, আমি নিজে যেভাবে লিখতাম কোনো সমস্যা নাই। ভাইয়া কোন পাবলিকেশন এটা কিনবো? কিনো একটা, কোনো সমস্যা নাই, আমরা তো পড়াবোই, তুমি যা ইচ্ছা কিনো, হ্যাঁ কোনো সমস্যা নাই। দেখো দ্বিজাতি তত্ত্ব, এই যে মোহাম্মদ আলী জিন্নাহ তিনিই কিন্তু প্রথম বলছিল, এই উক্তিটা মনে রাখবা, তিনিই কিন্তু প্রথম বলছিল হিন্দু মুসলিম পৃথক জাতি। এটা পরীক্ষায় আসে যে এই উক্তিটা কার, হিন্দু মুসলিম পৃথক জাতি, এই উক্তিটা কার, এটা আমি দেখছি একবার পরীক্ষায় আসছে। এই উক্তিটা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর, যে হিন্দু মুসলিম পৃথক জাতি, এই উক্তিটা তিনি দিছিল। হ্যাঁ, এই জন্য এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা হচ্ছে তিনি ওই যে তোমার 1937 সালে যে প্রাদেশিক নির্বাচন হয়েছে না, পরীক্ষা আসে প্রথম প্রাদেশিক নির্বাচন, সেই 1937 সালের করাচিতে, কোথায়, করাচিতে তিনি এই ভাষণটা দিছিল, এই জাতি বিষয়ক কথাটা তিনি বলছিল যে হিন্দু মুসলিম হচ্ছে পৃথক। স্যার আগামীকাল তো আইসিটি ক্লাস, হ্যাঁ করবা, কোনো সমস্যা নাই, আইসিটি ক্লাস, তাইলে হিন্দু মুসলিম পৃথক এটা তিনি বলছিল। আর তাহলে এটা কত সালে বলছিল? বলতেছে 1939, 40, 40 কি রে ভাই, সব জায়গায় বলতেছে 40 কেন? এই বোকা, এই যে তোমরা তো ধরাটা তো এখানেই খাবা, কট কট যে কেমনে খাবা ছেকা, মানে তোমরা তো ছেকা কেমনে খাইতেছো আমি দেখতেছি। জাতিতত্ত্বের ধারণা দেন তিনি কবে? দেখো, ধারণা ধারণা দেন 1939, আর সেটা ব্যাখ্যা করেন 1940-এ। কিন্তু যদি প্রশ্ন করে ধারণা দেন কবে, ধারণা দেন দ্বিজাতি তত্ত্বের দ্বিজাতি মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ধারণা দিয়েছেন 1939 সালে, আর ব্যাখ্যা করেন 1940 সালে, বুঝতে পারছো? লাহোরে 22-23 মার্চ সম্মেলনে তিনি এটা ব্যাখ্যা করছিলেন, ঠিক আছে? আর 1939 সালে তিনি এটা ধারণা দিছেন। তাহলে তুমি জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যে দেখো আমি এখানে কয়টা জিনিস দ্বিজাতি তত্ত্ব নিয়া, প্রথমত দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ এটা কত সালে দিছেন? ধারণা 1939, ব্যাখ্যা দেন 1940 সালে, এবং এই দ্বিজাতি তত্ত্ব নিয়ে তিনি বলছেন হিন্দু মুসলিম পৃথক জাতি, এটা 1937 সালে করাচি সম্মেলনে বলছে। এইখানেই তো 5টা তথ্য ভাই, এই 5টা তথ্য দিয়ে তো তুমি একটা সৃজনশীল লিখতে পারো। এবং তুমি যদি আলাদা আলাদা করে ডেটগুলো আর গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে দাও, এখানেই তো তোমার হয়ে যায়, আর কি লাগে, এখানেই তো তোমার হয়ে যায়, তাই না? কারণ জিন্নাহ তখন বুঝতে পারছিল যে একই দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করা এটা আসলে সম্ভব না, এখানে অনেক ঝামেলা হবে। এই জন্য তিনি কি করলেন, তিনি হচ্ছে এই হিন্দু মুসলিমকে আলাদা আলাদা করে একটা তাদেরকে আলাদা আলাদা করার জন্য এই এটা দিচ্ছেন যে আলাদা আলাদা থাকবে, এবং তাদের জন্য হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা, সংখ্যাগরিষ্ঠদের যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে আলাদা আলাদা দেশ হবে, বুঝতে পারছো এটা? ওকে, এ দেখো এইখানেই আমরা দ্বিজাতি তত্ত্ব নিয়ে একটা সৃজনশীল পড়ে ফেলছি, এই যে এই কয়টা তথ্য জানলেই হবে। আচ্ছা, তারপর আসো 7 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছে? এবার বলো, বক্সার বক্সার, হ্যাঁ বলো, বক্সারের যুদ্ধ। আমি একটু পানি খাই, তোমরা অ্যান্সারটা করে ফেলো।
ওকে, তাহলে বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ডেট দেওয়া আছে, তোমরা চাইলে বাকিগুলো বলতে পারো, আমি দেখি। আচ্ছা, সবার আগে অ্যান্সার দিছে বিবর্ণ ক্যানভাস, প্রিন্সিয়াম, তামিম ইকবাল, ইসমা জাহান বলছে 7 গো। আচ্ছা দেখো, তাহলে আমরা বক্সারের যুদ্ধ 1764 সালে হয়, এটা আমরা জানলাম। কিন্তু বক্সারের যুদ্ধে জয়ী হয় কে আর পরাজয় হয় কে? পরাজয় কার বলো তো? জয়ী আর পরাজয় কার, এটা তো জানতে হবে। কারণ বক্সারের যুদ্ধ নিয়ে যদি সৃজনশীল চলে আসে, তাহলে তো তোমাকে আগে জানতে হবে বক্সারের যুদ্ধটা কি, তারপরে বক্সারের যুদ্ধ কত সালে হয়, বক্সারের যুদ্ধে জয়ী কে, বক্সারের যুদ্ধে পরাজয়ী কে, তাই না? এটা তো আমাদেরকে জানতে হবে। ওকে, না তোমাদেরকে আমি হতাশ, তোমরা শেয়ার করতেছো না। মাত্র মাত্র তোমরা এতজন, এত কম কম হইলে হবে? শেয়ার করো, শেয়ার করো, সবাই একটু ক্লাসটা ধুমে শেয়ার করে দাও, আমি চাই তোমরা সবাই ক্লাসটা করো। ওকে, আচ্ছা তাহলে দেখো, এই যে বক্সারের যুদ্ধ, এটা হচ্ছে তোমার জয়ী হয় মানে হচ্ছে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কি। পরাজয় কে এটা জানো, এটা হচ্ছে মীর কাসিম, মীর কাসিম পরাজয়ী হয়। এবং এই যে দেখো 1757 সালে এটা শুরু হয় এখান থেকে, 1757 সালের 23 জুন, 23 জুন কি হয়? পলাশির যুদ্ধ, 23 জুন হয় পলাশির যুদ্ধ। এবং পলাশির যুদ্ধে হেরে যায় কে? মীর জাফর, সরি নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা কোম্পানি এই লর্ড ক্লাইভের সাথে হেরে যায়। তো হেরে যাওয়ার ফলে রাজা হয় কে? রাজা হয় মীর জাফর, আর নবাব হয় কে? মীর জাফর। সিরাজউদ্দৌলার পরে নবাব হয় মীর জাফর। মীর জাফর যখন তিনি বুঝতে পারে যে তিনি আসলে ইংরেজরা তাকে নবাব বানিয়েছে ঠিক আছে, কিন্তু সকল ক্ষমতা ইংরেজদের হাতে, তখন তিনি ইংরেজদের সাথে একটু ঘাটতারামি করেন যে ভাই তোমরা আমাকে তোমাদের কাজ হচ্ছে রাজস্ব উত্তোলন করো, তোমরা রাজস্ব উত্তোলন করো, তোমরা কেন আমার বিচার আমার ক্ষমতায় নিয়ে তোমরা কথা বলবা? তখন তিনি যখন একটু তোমার হচ্ছে কি হয়, তখন যিনি ইংরেজদের একটু বিরুদ্ধে দাঁড়ায়, তখনই তাকে ইংরেজরা ক্ষমতা থেকে সরায় দেয়। সরায় দেয়, তারপর ক্ষমতায় কাকে বসায়? এই মীর কাসিমকে। আর এই মীর কাসিম কে ছিল? মীর কাসিম ছিল মীর জাফরের জামাতা, মানে হচ্ছে মেয়ের জামাই। এখন এই মীর কাসিম ছিল আরো বেশি স্বাধীনচেতা, এটা আরো ইংরেজদেরকে শুনতো না, ইংরেজরা যেটা বলতো সেটার বিপরীত কাজ করতো। তো এটার কারণে ইংরেজরা খুব খেপে যায়, খেপে তার বিরুদ্ধে যুদ্ধ লাগা দেয় এবং বক্সার নামক একটা জায়গায় 1764 সালে এই যুদ্ধটা হয় এবং সেখানে এই মীর কাসিম হাইরা যায় এবং এই লর্ড ক্লাইভ সহ যারা আছে ইংরেজরা জিতে যায়, ঠিক আছে ইংরেজরা। তাহলে এইটাই হচ্ছে বক্সারের যুদ্ধ, যেটা 1764 সালে হয়েছে। তাহলে মনে রাখবা কেমনে, 1757 সালে পলাশির যুদ্ধ, তার 7 বছর পরেই, তার 7 বছর পরেই বক্সারের যুদ্ধ হয়, যেটা মীর কাসিম এটাতে হেরে যান, ঠিক আছে। ওকে, তারপরে আসো। আচ্ছা, এই যে তোমরা যারা চাচ্ছ যে ভাইয়া আপনাদের পেইড ব্যাচ কোনটা, এই যে দেখো টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচ, বাংলা ইংরেজি আইসিটি, বাংলা ইংরেজি আইসিটি। এবং দেখো যেটা হচ্ছে তোমরা শুধু বাংলা ইংরেজি আইসিটিতে ভর্তি হতে পারবা, অথবা তোমরা চাইলে আমাদের এই যে দেখো বাংলা ইংরেজি আইসিটি অর্থনীতি, যেখানে বাংলা ইংরেজি আইসিটি 40টা করে লাইভ ক্লাস, অর্থনীতিতে 16টা লাইভ ক্লাস, যুক্তিবিদ্যায় 12টা, তারপর পৌরনীতিতে 12টা, ভূগোল 12টা, সমাজবিজ্ঞান 12টা, তারপরে ইতিহাসে 12টা, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, গৃহস্থ বিজ্ঞান, সবগুলোতে 12টা করে ক্লাস, শুধু কৃষি শিক্ষায় 8টা, তাহলে আবার সমাজকর্মতে 8টা। তার মানে তোমার যেই 4টা সাবজেক্ট আছে আর বাংলা ইংরেজি আইসিটি সবগুলোতে তোমরা ভর্তি হতে পারবা মাত্র 1999 টাকায়, মাত্র 1900। কোর্স ফি দেখো 4000 টাকা, 4000 টাকা থেকে ডিসকাউন্টে এখন মাত্র 2000 টাকা। তাহলে এখনই ভর্তি হয়ে যাও। এখন ভর্তি হইলে এই যে তোমরা দেখো এখানে তোমাদের এই যে মহসিন ভাইয়া, সুফিয়ান ভাইয়া, তারপরে হচ্ছে এই যে এখানে এই ভাইয়া আপুরা থাকবে, আমিও থাকবো। এখানে আমার ছবিটা নাই, আমার চেহারা খারাপ তো এই জন্য এখানে আমার ছবিটা দেয় নাই, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো এই যে বাংলা আইসিটি, পরিণতি, এই যে এক্সাম বেসও আছে আমাদের, এক্সাম বেস, শুধু দোয়া ও ভালোবাসা, কোনো কোর্স ফি নাই, যারা ভর্তি হবা তোমরা পাওয়া যাবা। দেখো এই যে কোনো কোর্স ফি নাই, মাত্র শুধু দোয়া ও ভালোবাসা, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এতটুকু কথা দিব যে তোমার যদি আইসিটি এবং পরিণতি থাকে, আমার ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তুমি তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং যতটুকু দরকার এতটুকু পাওয়া যাবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে।
আর তোমরা যারা এখন থেকে আমাদের প্রি এডমিশন করতে চাও, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর, বিউপি এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে চাও, তোমরা চাইলে এখন থেকে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। বাংলা, ইংরেজি টেক্সট বুক, সাধারণ জ্ঞান, আইসিটি, অর্থনীতি সব পাবা। আমি সাধারণ জ্ঞান ক্লাস নিব, বাংলাদেশ অংশ, সো এগুলো সব পাবা, কোনো সমস্যা নাই। ওকে, এবার আসো বঙ্গভঙ্গ রদ, এটা আমি অলরেডি পড়াই ফেলছি, এবার তোমরা অ্যান্সার দিবা। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? ওকে, হ্যাঁ অনেকে ভর্তি হয়েছে, বলো বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? ওকে, 8 গ কে বলছে? সবার আগে প্রিন্স সিয়াম। বাহ, সিয়াম খুব ভালো ফাইট দিচ্ছে, প্রত্যেক বলে বলে ছক্কা মারতেছে। সিয়াম তুমি কোন কলেজের আমাকে জানাও তো। আচ্ছা তোমরা আমাকে একটু জানাও তো কে কোন কলেজের, দেখি তো আমি চিনি কিনা বা আশেপাশে আমার আশেপাশে পড়ে কিনা, তাইলে একটু ভালো হবে। আমার আশেপাশে কোন কলেজ একটু জানাও, তোমরা কে কোন কলেজে পড়ো। সুরাই ইসলাম বলছে ভর্তি শেষ তারিখ কবে? খুব দ্রুত ভর্তি হয়ে যাও, আর জানা দিব। ওকে, নয়ন বলছে 1911। সুরাইয়া জানাত বলছে 8 জি। তানজিম হাসান ক্লাস শুরু হলো কবে থেকে? আচ্ছা, ক্লাস শুরু হবে কবে থেকে? এই তো 1 তারিখ থেকে ক্লাস শুরু। ওকে, তাহলে বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। আর বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে। এইবার একটু জানবা যেটা, এইবার একটু জানবা, সরি বঙ্গভঙ্গ রদ হয় না, বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। কিন্তু এই যে রদ মানে কি জানো? রদ মানে হচ্ছে বাতিল। রদ মানে কি? রদ মানে বাতিল। আর বঙ্গভঙ্গ শুরু হয় 1905, মানে বঙ্গভঙ্গ করা হয় বা শুরু হয় 1905 সালে। আর বঙ্গভঙ্গ রদ বা বাতিল হয় 1911 সালে। তার মানে 6 বছর ছিল। বুঝতে পারছো? এইবার আমাকে বলো, বঙ্গভঙ্গের সময় বঙ্গভঙ্গ করেন কে? বলো তো আমাকে, এই কয়েকটা প্রশ্নের উত্তর দাও তোমরা। বঙ্গভঙ্গ করেন কে? করেন কে? আমি কয়েকটা প্রশ্ন লিখতেছি, তোমরা অ্যান্সার দিবা। বঙ্গভঙ্গ রদ করেন কে? রদ করেন কে? তারপরে বলবা বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন কে? খালি তো মুখস্থ করো, মুখস্থ করে আর কয়দিন বলো? এবার তো আবার নতুন শিক্ষামন্ত্রী একদম, এবার নতুন শিক্ষা। আচ্ছা, অনেকে তোমরা 3টা প্রশ্নের উত্তর দাও, আমি দেখি তোমরা কে কোন কলেজ। প্রিন্স সিয়াম বলছে নওহাটা সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী। আচ্ছা, রাজশাহী আমার খুব পছন্দের একটা কলেজ, মানে এরিয়া আমার খুব ভালো লাগে, ক্লিন সিটি। তারপরে হচ্ছে সাদিয়া ইসলাম বলছে ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ। ঈশ্বরদী এটা কি, ওই যে রূপপুর পাবনা? তারপর হচ্ছে শিপন, আচ্ছা ওমরগনি এমইএস কলেজ চিটাগং, নয়ন। সানজিদা ইয়াসমিন রিমা বলছে মেহের ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। ওয়াও, এই আমার বাসা কিন্তু চাঁদপুরের মতলবে। তুমি কিন্তু আমার, সানজিদা ইয়াসমিন রিমা, তুমি কিন্তু আমার এলাকার। আমরা কিন্তু দ্য সিটি অফ হিলসা, তাই না? বাংলাদেশের সবচেয়ে রয়্যাল ডিস্ট্রিক্ট চাঁদপুর, সেই চাঁদপুরের মানুষ তুমি, সানজিদা ইয়াসমিন রিমা। আচ্ছা, তারপরে হচ্ছে ইসমাতুল্লাহ বলছে কক্সবাজার সরকারি কলেজ। বাহ, কক্সবাজার তো আমি প্রায়ই যাই, তোমার সাথে দেখা হয়ে যাবে। নাগেশ্বরী গভর্নমেন্ট কলেজ, নত্য কিশোরী সাহা। নাগেশ্বরী কি, ওই যে তোমার ভুরুঙ্গামারি নাগেশ্বরী না? আমি কিন্তু নাগেশ্বরীতে গেছিলাম, ভুরুঙ্গামারিতে, এটা হচ্ছে তোমাদের কুড়িগ্রাম, তাই না? ওকে, আমি গেছিলাম। সাদিয়া মিম গভর্নমেন্ট কেসি কলেজ, ঝিনাইদহ। আচ্ছা, ঝিনাইদহ আমার এখনো যাওয়া হয় নাই, দাওয়াত দিও সাদিয়া মিম। তারপরে জান্নাত তানিয়া বোরখা এমএল স্কুল অ্যান্ড কলেজ, ওকে। রাজাপুর ডিগ্রি কলেজ হুজাইফা। কুড়িগ্রাম, এই যে কুড়িগ্রাম আরেকজন আছে ইমরান। চিরির বন্দর সরকারি, তানজিম। ধর্মপুর আব্দুল জব্বার, ভক্তচন্দ্র। আচ্ছা, গাইবান্ধা, ওকে। ভাইয়া ভর্তি হতে কত টাকা লাগবে সবগুলো কোর্সের? 2000 টাকা আপু। ওকে, আচ্ছা ঠিক আছে। হেলিকপ্টার মিলন, আচ্ছা রাজা পঞ্চম জর্জ। এই যে একটা অ্যান্সার পাইলাম। সামি আক্তার বলছে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন, বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। আরেকটা কি? ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁও। আচ্ছা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট। ওকে, আচ্ছা বঙ্গভঙ্গ করেন কে? বঙ্গভঙ্গ করেন হচ্ছে লর্ড কার্জন। মনে রাখবা এই 3টা জিনিস ভালো করে মনে রাখবা। বঙ্গভঙ্গ পরীক্ষায় আসলে 3টা সিরিয়ালে লাগবা, দেখবা তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ। মনে রাখবা, লর্ড হার্ডিঞ্জ। হার্ডিঞ্জ। বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন কে?
ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ। তার এই 1911 সালে রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠান হচ্ছিল দিল্লিতে। তখন তিনি কি করেন, সেখানে হচ্ছে এটা ঘোষণা দেন। আর যেহেতু এই এলাকার তখন দায়িত্বে ছিলেন লর্ড হার্ডিঞ্জ, এই জন্য তিনি বঙ্গভঙ্গ রদ করেন এবং এটা নিয়ে তিনি গোপনে চুক্তিও করেন। বুঝতে পারছো? ওকে, সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ, আচ্ছা গাইবান্ধা থেকে। ওকে আচ্ছা, জি ভাই আপনার দাওয়াত রইল। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছো। এবার বলো বঙ্গভঙ্গ নিয়ে আর কোনো সমস্যা আছে? বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন, বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ, বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ। এই তিনটা জিনিস পারলে স্ক্রিনশট নিয়ে রাখো। পারলে সস নাও, সস, প্রাণ সস, টমেটো, প্রাণ এসএস মানে হচ্ছে স্ক্রিনশট, আমি এটাকে বলি সস। ঠিক আছে, তাহলে তোমরা দ্রুত সস নিয়ে ফেলো। ওকে, এবার চলেন আমরা হচ্ছে 9 নাম্বার প্রশ্নটা দেখি। বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল কোনটির মধ্যে? এইটা নিয়ে তো তুমি একটা সৃজনশীল পাবাই, তাই না? এটা নিয়ে তুমি একটা সৃজনশীল পাবা, তো তাড়াতাড়ি আনসার করে ফেলো দেখি। বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল কোনটির মধ্যে? আচ্ছা, আমাদের লাইভ কতজন দেখতেছে আমাকে একটু জানাও তো। না, তোমরা শেয়ার করো না। ভাইয়া তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তোমরা শেয়ার করো না, মেনশন করো না। নোট করছি, ওকে নোট করো। এত সুন্দর করে পড়ালে কি প্রবলেম থাকে? মোহাম্মদ মশিউর রহমান, বাহ, তুমি তো আমার দিল মানে কি বলে হৃদয় জিতে গেছো। আচ্ছা, প্রিন্স সিয়াম আবারও সবার প্রথমে ব্যাট হাঁকিয়ে ছক্কা বাউন্ডারির বাইরে, অ্যান্সার দিছে 9 ক। ওকে, তারপরে হচ্ছে তিশা ইসলাম বলছে 9 খ, দ্বিজাতি দত্ত। এইচ এম নয়ন বলছে 9 ক, সুরাইয়া জান্নাত বলছে 9 ক, মশিউর রহমান 9 ক। তারপর হচ্ছে ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা চাঁদপুরে, চাঁদপুরের মতলব। ওকে, মারিয়া শেখ 9 ক, মার্জুক রাসেল 9 ক। আমাদের মোটামুটি অফিসের সবার বাসাই চাঁদপুরে। তোমাদের মহসিন ভাইয়া বাসা চাঁদপুরে, তোমাদের সুফিয়ান ভাইয়া বাসা চাঁদপুরে, আমি তোমাদের ভাইয়া জুবাইর ভাইয়া বাসা চাঁদপুরে, তারপর তোমাদের আরো কিছু ভাইয়া আছে, সবাই চাঁদপুরের। বুঝছো? সবাই না মানে অনেকের। ওকে, তাহলে হ্যাঁ, যারা আনসার দিছো লাহোর প্রস্তাব, এটা হবে লাহোর প্রস্তাব। কারণ কি জানো, এই যে লাহোর প্রস্তাব, তোমরা এবার বলো লাহোর প্রস্তাব কত সালে দিছে এবং কে দিছে। দেখো, লাহোর প্রস্তাব নিয়ে তোমার কয়েকটা জিনিস জানতে হবে। জাস্ট যে লাহোর প্রস্তাব কে দিয়েছে, কে দিছে, তারপরে জানতে হবে কত সালে, কত সালে দিছে, কত সালে দিছে। তারপরে তোমার জানতে হবে লাহোর প্রস্তাবের মানে বিষয়বস্তু কি, জানতে হবে বিষয়বস্তু কি, এবং এটা কোথায় দিছে এটাও জানতে হবে। কে দিয়েছে, কত সালে দিয়েছে এবং কোথায় দিয়েছে এটাও জানতে হবে। এটা আমি এখানে লিখি, কোথায় দিয়েছে। এই কয়েকটা প্রশ্নের উত্তর যদি তুমি পারো, তাইলেই ভাই এই লাহোর প্রস্তাব নিয়ে সৃজনশীল আসলে তুমি একদম কোপায় দিবা। বুঝতে পারছো? একদম কোপ দিবা, কোপ খাবা না। বুঝছো? ওকে, 57 না, হতাশ আমি, মাত্র 65-67 জন। আচ্ছা সমস্যা নাই, ধীরে ধীরে বাড়বে ইনশাল্লাহ। তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে বলবে যে আইডিকেশনে জুবাইর ভাই ক্লাস নেয় পরিণতি আর ইতিহাস, তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে দ্রুত চলে আসো। ক্লাসের পরে মিষ্টির ব্যবস্থা করা হবে, ঠিক আছে? তবে মিষ্টিটা দেওয়া হবে অনলাইনে, অফলাইনে না কিন্তু, অনলাইনে বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কয় নাম্বার প্রশ্নে আসি? 9 নাম্বার প্রশ্নে আসি। ওকে, 1939 ফজলুল হক। এই যে তামিম ইকবাল, তুমি খেলাধুলায় ভালো পারো কিন্তু জিকেতে কিন্তু তুমি একটু কাঁচা। ইসমাতুল্লাহ 1940 সালে 23 মার্চ। ওকে, শের বাংলা একে ফজলুল হক, সানজিদা ইয়াসমিন রিমা 40। ওকে, এই তো পাচ্ছি আমরা 40। দেখো তাহলে কে দিয়েছে? একে ফজলুল হক, বাংলার বাঘ একে ফজলুল হক। কত সালে দিয়েছে? 1940 সালের 23 মার্চ। 1940 সালের মানে এটা সম্মেলন হয় লাহোরে। কোথায়? লাহোরে। 22 এবং 23 মার্চে একটা সম্মেলন হয়, সেখানে 1940 সালের 23 মার্চ তিনি এই লাহোর প্রস্তাব দিছিলেন। তবে সেটা গৃহীত হয় কবে? আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা গৃহীত হয়, দেখো তিনি লাহোর প্রস্তাব দিছেন 1940 সালের 23 মার্চ, কিন্তু সেটা গৃহীত হয় 24 মার্চ, 1940 সালের 24 মার্চ। বুঝতে পারছো?
তাইলে বিষয়টা কিন্তু আলাদা। কত সালে দিছে? 1940 সালে। গৃহীত হয় কবে? 1940 সালে 24শে মার্চ, মানে একদিন পরে। বিষয়বস্তু কি? এবার আমি তোমাদেরকে বিষয়বস্তুটা বলি। বিষয়বস্তু হচ্ছে তোমার 1937 সালে। 1937 সালে কি হয়? 1937 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়। কোথায় হয়? এবং সেখানে নির্বাচনের পরে তোমার করাচিতে একটা সম্মেলন হয়। কোথায়? করাচিতে একটা সম্মেলন হয়, এবং সেই সম্মেলনের মাধ্যমে তোমার হচ্ছে কে, জিন্না। জিন্না তো প্রথমে বলছিল যে ভিন্ন দ্বিজাতি তত্ত্বের কথা বলছে, এবং এইটার সূত্র ধরেই লাহোর প্রস্তাব দেয় হচ্ছে একে ফজলুল হক, এবং তিনিও তার বিষয়বস্তু ছিল যে হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদাভাবে কয়েকটা স্টেটস দরকার। তিনি কি বলছেন? স্টেটস। স্টেটস, স্টেটস মানে হচ্ছে রাষ্ট্র। দেখো, স্টেটস, স্টেট মানে রাষ্ট্র, আর শেষে একটা এস থাকা মানে কি? বহুমুখী, মানে কি বলে এটাকে, মানে প্লুরাল, মানে হচ্ছে রাষ্ট্র সমূহ। তার মানে তিনি বুঝাইছেন যে মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলমানদের জন্য আলাদা আলাদা রাজ্য, মানে দেশ লাগবে। পরবর্তীতে জিন্না বলেন এটা আসলে একটু টাইপিং মিস্টেক, এটা স্টেটস হবে না, এটা স্টেট হবে। তার মানে এই জন্যই কিন্তু 1200 মাইল দূরে হলেও পাকিস্তান আর বাংলাদেশ মিলে তখন একটা দেশ হয়েছিল। পরবর্তীতে সেটার মাসুল আমরা 1971 সালে দিছি, তাই না? তখনই যদি দুইটা আলাদা রাষ্ট্র হয়ে যেত তাহলে কি হইতো? পাকিস্তান একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, আমরা আরো আগে থেকে একটা রাষ্ট্র হয়ে যেতে পারতাম। তাইলে আমাদেরকে এই 23 বছর পাকিস্তানের শোষণ নির্যাতনের শিকার হইতো না। বুঝতে পারছো? স্যার আপনাদের অফিসটা কোথায়? ভাই আমাদের অফিসটা হচ্ছে ঢাকার এই তোমার হচ্ছে সংসদ ভবন আছে না, সংসদ ভবনের পাশেই মণিপুরি পাড়া, ফার্ম গেটে আর কি। হ্যাঁ এটাই, বুঝতে পারছো? তাহলে এই যে কয়েকটা জিনিস জানলাম, বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল এই লাহোর প্রস্তাব। পরবর্তী দেখো এই লাহোর প্রস্তাবের কারণেই কিন্তু যখন বলছে স্টেটস দরকার মুসলমানদের জন্য, তারপরেই কিন্তু হচ্ছে 1947 সালে কি হলো? 1947 সালে 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, মানে তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। আর হচ্ছে 15ই আগস্ট 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয় ভারত। দুইটা রাষ্ট্র ভাগ হয়। এটা হচ্ছে 1947 সালের ভারত ভাগ। বুঝতে পারছো? এটাই। ওকে, তাহলে এখানে আমরা কতগুলো তথ্য জানলাম যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত হয়েছে লাহোর প্রস্তাবের মাধ্যমে। এই লাহোর প্রস্তাব দিছে একে ফজলুল হক। কত সালে দিছে? 1940 সালে 23শে মার্চ, কিন্তু সেটা গৃহীত হয় 24শে মার্চ। এটার বিষয়বস্তু যেগুলো বললাম লাহোরে হয়েছে, এবং এটা বিভিন্ন স্টেট সহ আরো যা যা আছে এটা আমি বিস্তারিত তোমাদের পেট বেচে পড়াই দিব, সমস্যা নাই। এবার আসো 10 নাম্বার প্রশ্নটা দেখি। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা, এটা আমি কেন দিছি? কারণ কিছুদিন আগে আমাদের দেশে একটা নির্বাচন হয়েছে না, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই জন্য এটা দিলাম। ওইটার ঘটনা ধরে তোমাদের এটাও আসতে পারে। বুঝতে পারছো? এবার এটা আনসার করো। দ্রুত দ্রুত সবাই আনসার করে ফেলো। ভাইয়া ক্লাস শেষ করবেন কয়টায়? এই তো ভাইয়া 8টার মধ্যে শেষ করে ফেলবো। এই তো এইটাই আমরা, তোমরা চাইলে এটাই আমরা লাস্ট এমসিকিউ হিসেবে পড়াইতে পারি, আর বেশি পড়ানোর দরকার নাই। বাকিগুলো তোমাদের পেট বেসে আমি বিস্তারিত পড়াই দিব। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন। ওকে, কেউ বলতেছে 1905, কেউ বলতেছে 1906, তারপরে মায়েশা বলছে 1909, HM নয়ন বলছে 1905, নিত্য কিশোরী সাহা বলছে 10-এর ক, সুরায় জান্নাত বলছে 10-এর ক, সামিয়া আক্তার বলছে 1909, শিপন কুমার বলছে 10-এর ক, ইমরান হোসেন 10-এর গ, ইউর সার্জিয়া সে বলছে 10-এর গ, মঞ্জিরা মাহা 1906। আচ্ছা দেখো, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা, এটা আমি আগেই বলে ফেলছি, সেটা হচ্ছে 1909 সালে মরলে মিন্টুর সংস্কার, যে সংস্কার আইন মরলে মিন্টু, ঠিক আছে, মরলে মিন্টুর যে সংস্কার আইন, সেখানে কিন্তু 1909 সালে এই মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা শুরু হয়ে যায়। তবে তবে প্রাদেশিক নির্বাচন কবে হয়? প্রথম প্রাদেশিক নির্বাচন কবে হয়? 1937 সালে। প্রথম প্রাদেশিক নির্বাচন হয় 1937 সালে, এবং এখানে কিন্তু মহিলারাও ভোট দিতে পারে 1937 সালে। আর এখানে কে মুখ্যমন্ত্রী হয়? একে ফজলুল হক। অবিভক্ত বাংলা, তোমরা এটা একটু জানবা যে অবিভক্ত বাংলার
অবিভক্ত বাংলা বলতে কি বোঝায় জানো? অবিভক্ত মানে হচ্ছে বাংলা, পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা দুইটা একসাথে। এই অবিভক্ত বাংলার মনে রাখবা প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক, এই যে 1937 সালের নির্বাচনের মাধ্যমে। তারপর দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। এই খাজা নাজিমউদ্দিন কিন্তু ঢাকার কোথায় জানো? ঢাকার নবাব পরিবারের সন্তান, এবং পরবর্তীতে তিনি এই যে কি হয়েছিল, পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল। এবং 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছে তখন এই খাজা নাজিমউদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। এই যে তোমরা 52 ভাষা আন্দোলন পড়ছো না, সেখানে কিন্তু খাজা নাজিমউদ্দিনের কথা বলা আছে, যদিও তিনি আমাদের বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করেন নাই। ঠিক আছে। তারপর তৃতীয় মুখ্যমন্ত্রী ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে বলা হয় কি গণতন্ত্রের মানসপুত্র। এগুলো পরীক্ষায় আসে। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে, দ্বিতীয় মুখ্যমন্ত্রীকে, তৃতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবং মজার বিষয় হচ্ছে এই তিনজন ব্যক্তির মানে সমাধি বা কবর কিন্তু একসাথে। জানো তোমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই এরিয়াটা আছে না দোয়েল চত্বর, সেই দোয়েল চত্বরের পাশেই তাদের তিনজনের সমাধি একসাথে, এবং সেটা ঢাকা গেটের পাশে। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো দোয়েল চত্বরে, তাহলে দেখবা পাশে একটা সুন্দর কবরের মতো একটা জায়গা আছে, সেখানে এই তিনজন ব্যক্তিকে একসাথে সমাধি করা হয়েছে। এবং এই যে তোমার হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের নাম বাংলাদেশ কিভাবে হইলো বলতো? এই বাংলাদেশের নাম বাংলাদেশ রাখা হয়েছিল এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার মৃত্যুর সময় 1969 সালের 5 ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের নাম বাংলাদেশে রাখছিলেন, এই 1969 সালের 5 ডিসেম্বর, এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে। বুঝতে পারছো? তাহলে আমরা কতগুলো তথ্য জেনে গেলাম, যাকে বলা হয় গণতন্ত্রের মানসপত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করি, এবং ইনশাল্লাহ ঠিক এইভাবেই আমি তোমাদেরকে আজকে তো শুধু এমসিকিউ সলভ করাইছি, তাই না? চতুর্থ অধ্যায় আজকে আর পড়াবো না, সময় যেহেতু শর্ট। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার চতুর্থ অধ্যায় পড়াবো। তো আবারও বলতেছি, তোমরা যারা হচ্ছে আমাদের এই যে কি বলে আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হবা, তারা তো অবশ্যই আমার ক্লাসগুলো পাবা। আর পেইড ব্যাচে কিন্তু আরো দারুণ করে আমি পড়াই, এবং ফ্রি ব্যাচে আসলে অনেক কিছু বলা যায় না, পেইডে অনেক মজা করে পড়ানো যায়। তো তোমরা পেইড ব্যাচে ভর্তি হলে আমার 2টা সাবজেক্ট পাবা, পরিণতি এবং হচ্ছে ইতিহাস। এবং আমি জানি তোমরা তোমাদের বন্ধু বান্ধবী যারাই আছে তাদেরকে নিয়ে আসবা, বন্ধু বান্ধবী ভর্তি করাইলে স্পেশাল ডিসকাউন্ট পাবা। ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ মানবিকের সাবজেক্ট আছে, এবং হচ্ছে কি বলে ইংলিশ, বাংলা ইংরেজি, আইসিটি, অর্থনীতি, যুক্তিবিদ্যা, তোমার যে 4টা সাবজেক্ট থাকবে ওই 4টা সাবজেক্ট, আর হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি, এগুলো পাবা। বুঝতে পারছো? তাহলে যারা ভর্তি হইছো তোমরা তো জানোই, আর যারা ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও। তারা হচ্ছে হ্যাঁ আরো পড়াবো ইনশাল্লাহ, আরো পড়াবো, পেট বেচে পড়াবো, আবার সময় সুযোগ হলে আবারও তোমাদের সাথে ফ্রি ক্লাস নিতে চলে আসবে। ঠিক আছে। তো আজকের মতো সবাই এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া কইরো। আর এই তো দেখা হবে, ভালো করে পরীক্ষা দাও, A+ পাও, তারপর তো আবার এডমিশনে আমরা আসি, তাই না? আমরা তো আবার তোমাদের এডমিশনে ক্লাস নিবই, আমি জিকে ক্লাস নিব তোমাদের সাথে। তো কোনো সমস্যা নাই, আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।